স্বাগত আজকের বাংলাদেশে, সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। তপ্ত গ্রীষ্মের শেষে স্বস্তির পরশ নিয়ে আসে বর্ষা ঋতু, কিন্তু টানা বৃষ্টি প্রায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় জনজীবনে। জলাবদ্ধতা চট্টগ্রামবাসী এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। অপরিকল্পিতভাবে নগরায়নের কারণে রাজধানীরও অনেক এলাকায় জল কাদার এমন দুর্যোগে পড়েছে মানুষ। পুরনো এ সমস্যা থেকে উত্তরণে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নতুন করে আবার প্রশ্ন উঠেছে। এসব নিয়ে আজকের আলোচনা হায় বর্ষা। কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক কামরুল আলম চৌধুরী, আছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক, পরিবেশ ও নগর বিশেষজ্ঞ ইকবাল হাবিব, এবং চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসান। আপনাদের স্বাগত স্টুডিওতে। স্যার, প্রথমেই একটু যাব কামরুল আলম চৌধুরী আপনার কাছে, যে এই যে নগরে জলাবদ্ধতার যে পরিস্থিতিটি হয়, সেটা ঢাকা, চট্টগ্রাম সব জায়গায় আমরা দেখেছি। কেবলই মাত্র বর্ষা আসা শুরু করেছে, মানুষ স্বস্তি পাওয়ার কথা, কিন্তু সে স্বস্তিটা একটা অস্বস্তিতে পর্যবসিত হয়েছে। এইটার মূল কারণটা কি? কেন শহরের মধ্যে জল জমে যায়, পানি এই অবস্থা তৈরি হয়? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। সাধারণত আপনি জানবেন যে ড্রেনেজ ব্যবস্থা থাকার জন্য প্রতিটা শহরে যেই ধরনের রিটেনশন পন্ড থাকার কথা, সেই ধরনের রিটেনশন পন্ড এই অপরিকল্পিত নগরায়নের জন্য বিলুপ্ত প্রায়। ঢাকাতে দেখবেন যে এখন 3 থেকে 4% রিটেনশন পন্ড এলাকা নেই, যেটা এক সময় মানে একটা সুন্দর নগরের জন্য 10 থেকে 12% রিটেনশন পন্ড থাকার কথা। এখন ঢাকাতে রিটেনশন পন্ড বলতে যেটা বুঝান, যেমন এই ধানমন্ডি লেক, গুলশান লেক, এখন হাতিরঝিল আর ওয়াসা খাল এবং পাইপ ড্রেনটাই রিটেনশন পন্ড। অ্যাকচুয়ালি এখন কোনো জলাভূমি অথবা জলাধার এখন নাই, এবং যে সমস্ত জলাধারগুলো ছিল সেগুলোও রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানির দ্বারা ডেভেলপ করে সেগুলোকে ভরাট করা হচ্ছে। এখানে একটু জানতে চাই যে ওয়াসাকেই সাধারণত এই পয় নিষ্কাশনের জন্য দায়িত্ব দেয়া হয়। এই যে বলছেন যে রিটেনশন পন্ডগুলি এখন আর নেই, তো এই রিটেনশন পন্ডগুলির দায়িত্ব তাহলে কাদের কাছে ছিল? অ্যাকচুয়ালি এই রিটেনশন পন্ড, ঢাকা শহরের এই রিটেনশন পন্ডগুলো ম্যাক্সিমামই ব্যক্তি মালিকানাধীন ছিল, এবং যেগুলো সরকারি ছিল এগুলো সরকারিও কিছু ছিল না। আপনি এটাও জানেন যে ঢাকা হাইকোর্টের মধ্যেও কিন্তু একটা পুকুর ছিল, একসময় সরকারের সিদ্ধান্তে ওটাকেও আমরা ঈদগাহ বানিয়েছি। এই ধরনের আরও অনেক পুকুর, নালা, ডোবা ছিল, যেগুলা বিভিন্ন কারণে জায়গা ঢাকার জমির দাম বেড়ে যাওয়াতে ব্যক্তি মালিকাধীন যারা ছিলেন তারাও এটাকে ভরাট করে ফেলেছেন। তারপরে এগুলা দেখার দায়িত্ব রাজুক যখন প্ল্যান পাস করে তাদেরই একটা দেখার বড় দায়িত্ব ছিল। সেক্ষেত্রে রাজুকও হয়তো তাদের লোকবল বা অন্যান্য সীমাবদ্ধতার কারণে এগুলো করতে পারে নাই, কিন্তু ঢাকা ওয়াসার এখানে কোনো কিছু করণীয় ছিল না। আর ঢাকা ওয়াসা আপনি জানেন, সত্যিই বলেছেন, ঢাকা ওয়াসার দায়িত্ব কিন্তু 3টা: ঢাকা শহরে পানি সরবরাহ করা, পয় নিষ্কাশন করা এবং ড্রেনেজ ব্যবস্থা করা। এবং ড্রেনেজ ব্যবস্থাটা ঢাকা ওয়াসাতে আসছে 1990 সনের পরে। তার আগে এটার পাবলিক হেলথ এবং পৌরসভার আন্ডারেই ছিল, এবং জনস্বাস্থ্য অধিদপ্তর ছিল। 1990-এর পরে এটা ঢাকা ওয়াসাতে আসছে। আপনি জানেন যে এই ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু আমাদের দেশে ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থার উপর যদি আমি বলতে চাই, অ্যাজ এ উপব্যবস্থাপনা পরিচালক ঢাকা ওয়াসা হিসাবে, এখানে ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থা হলো, একটা হলো গ্র্যাভিটি ফ্লো, সেটা হলো এই সিজনে, শুষ্ক এই কালে। আর যখন নদীর পানি বেড়ে যায় তখন হলো পাম্পিং ড্রেনেজ সিস্টেম। কারণ হলো নদীর পানি যখন বেড়ে যায় তখন আমার গেটগুলো চারিদিকে বন্ধ করে দিতে হয়। ঢাকার একটা ওয়েস্টার্ন পার্ট, যেটা 136 কিলোমিটার স্কোয়ার, যেটা পশ্চিমে বেড়িবাঁধ এবং রামপুরা রোডের ভিতর এই অংশটুকু, এইটা কিন্তু পাম্পিং ড্রেনেজের আওতায়। এবং এর বাইরে যে ইস্টার্ন পাইপ আছে, ইস্টার্ন সাইডটা, এটা কিন্তু শুধু গ্র্যাভিটি ড্রেনেজ। এখানে কিন্তু ফ্লাড লেভেলে যখন পানি চলে আসে তখন ওটাকে সাবমার্জড হয়ে যায়, ফ্লাড ওয়াটার হয়। কেন ওখানে ইস্টার্ন যে বাইপাসটা হওয়ার কথা ছিল ওটা হয় নাই, নানা কারণে হয়নি। ওটা হলে সুবিধাও আছে, অসুবিধাও আছে।
শহরের মধ্যে যে আমরা দেখি ধরেন শান্তিনগর, মালিবাগ এই এলাকাগুলিতে বড় বড় রাস্তা, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও আমরা দীর্ঘদিন দেখেছি যে অনেক অল্প বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। এই সমস্যাটা কি কারণে? আচ্ছা, এইখানে আপনাকে আরেকটু বলে রাখছি যে ঢাকা শহরে কিন্তু একসময় প্রকৃতিগতভাবে অনেকগুলা নদী খাল ছিল। আস্তে আস্তে এই খালগুলা কমতে কমতে এখন আমরা বলি যে 25টা বা 26টার মতো খাল আছে, এবং তাও আবার অনেক খালগুলার মধ্যে অবৈধ দখলের অংশ ছিল। এটা 2004 সনের পর থেকে বা পরবর্তীতে আমরা এখন এসে 2008-এ 9-এ 10-এ আমরা খালগুলাকে উন্নয়ন করার জন্য পদক্ষেপ নিয়েছি। এই খালগুলা কিছু করার পরে এখন কিন্তু উন্নতি হয়েছে। একসময় যখন প্রধানমন্ত্রীর অফিসের সামনে পানি জমতো, এখন কিন্তু আর গত 4-5 বছরে আপনি কিন্তু প্রধানমন্ত্রীর সামনে দেখেন নাই। আর যেটা আপনি বলছেন যে শান্তিনগর বা রাজারবাগ এখানে পানি জমে, এখানে কিন্তু একসময় 3 দিন 4 দিনও পানি জমে থাকতো। এখন কিন্তু সেটা 3 ঘন্টা 4 ঘন্টায় আসছে কিছু কাজ করার পরে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আর্টিফিশিয়াল একটা জিনিস ড্রেনেজ করে যেটাকে যতটুকু করায় ন্যাচারাল পর্যায়ে ড্রেনেজ কিন্তু তার চেয়ে অনেক বেটার ছিল, কিন্তু আমরা এখন আর্টিফিশিয়ালি ড্রেনেজকে আমরা করতেছি। আপনি কি দেখবেন যে খালের যেতে যেতে ডিসপোজাল পয়েন্টগুলো এমন জায়গায় চলে গেছে, আমাদের পাইপ ড্রেনের যেখানে আমি আগে যে ডিসপোজাল পয়েন্টগুলো দূরে চলে যাওয়ার কারণে আমার যে পাইপের মধ্যে যে ফ্লো হচ্ছে, এটা টাইম বেড়ে যাচ্ছে, যেটা ট্রাভেল টাইম বেড়ে যাচ্ছে। তো আপনি যদি একটা ট্রাভেল টাইম যদি আধা ঘন্টা লাগে একটা জায়গায় ডিসপোজ হওয়ার জন্য, তাহলে আধা ঘন্টা বৃষ্টি হলেই কিন্তু আপনি এখানে জট হবে, কারণ ওই আধা ঘন্টার পানিটা যেতেই, প্রথম পানিটা ঢুকে যেতেই আর ডিসপোজাল হইতে আধা ঘন্টা লেগে যাবে, তাহলে ওখানে কিছু পানি জমবে। আরেকটা জিনিস আপনি দেখবেন যে বৃষ্টি যদি একটা সার্টেন, এটা নির্ভর করে রেইনফল ইন্টেন্সিটি এবং ডিউরেশনের উপরে। আপনি যদি রেইনফল ইন্টেন্সিটি যদি হাফ এন আওয়ারের মধ্যে যদি যে বৃষ্টিটা হয়ে গেল, যেহেতু 20 মিলিমিটার বৃষ্টি হাফ এন আওয়ারে হয়ে গেল, আর 20 মিলিমিটার বৃষ্টি 2 ঘন্টায় হলো, তাহলে কিন্তু হাফ এন আওয়ারে হলে ওখানে কিছু জট হবেই। এটা আবার আপনি আরও জানবেন যে পৃথিবীতে কোনো দেশেই পিক ফ্লো দিয়ে বা পিক ডিসচার্জ দিয়ে বা 25 বছরের ডিসচার্জ ধরে বা 50 বছরের ডিসচার্জ ধরে কিন্তু ড্রেনেজ ডিজাইন করা হয় না। ইকোনমিক্যাল ডিজাইন হিসাবে 5 ইয়ার্স রিটেনশন ফ্রিকোয়েন্সি ধরেই ড্রেনেজ ডিজাইন করা হয়, এবং 2 ডেজ কনজিকিউটিভ রেইনফল অ্যাভারেজ করেই ড্রেনেজ ডিজাইন করা হয়। এই ক্ষেত্রে আমাদেরও তাই করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য ব্যাপার, ঢাকা শহরে আমরা কিন্তু সুয়ারেজ এবং ড্রেনেজ কিন্তু দুটো আলাদা জিনিস। একটা হলো স্ট্রং ওয়াটার আর একটা হলো হাউজ হোল্ড ওয়েস্ট ওয়াটার। কিন্তু সুয়ারেজের আমাদের প্রসার আমরা ততটুকু করতে পারি নাই ঢাকা ওয়াসা। আমরা যতটুকু পানির সরবরাহের ব্যবস্থা উন্নতি করেছি, সুয়ারেজের ততটুকু আমরা করতে পারি নাই। আমি আবার আসবো এই বিষয়গুলিতে, একটু চলে যাব শামসুল হক স্যারের কাছে। শামসুল হক স্যার, একটা বিষয় আমরা যেটা জানতে পারলাম কামরুল আলম সাহেবের কাছ থেকে, যে উনি বলছেন যে ওয়াসার দায়িত্ব থাকলেও যতটুকু আমরা বুঝতে পেরেছি যে পরিকল্পনার ক্ষেত্রে এই যে খালগুলি বা জলাধারগুলি বিলুপ্ত হয়ে গেল। তো আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই পরিকল্পনার পার্সপেক্টিভ থেকে জলজটের ইয়েটা কি, অর্থাৎ পরিকল্পনার কোন কোন দুর্বলতার কারণে এই ভোগান্তিতে আমাদের পড়তে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি তো বলবো শুধু ড্রেনেজের ব্যাপারে না, আমাদের পরিবহনের ব্যাপারে, সলিড ওয়েস্ট ডিসপোজালের ব্যাপারে, যে কোনো একটা সেবার ক্ষেত্রেই বলেন না কেন, আমাদের যেটা দেখা অবজারভেশন সেটা হচ্ছিল এখানে কি বলবো, পরিকল্পনার অভাব তো আছেই, পাশাপাশি সমন্বয়হীনতার অভাব। আপনি লক্ষ্য করে দেখেন, ড্রেনেজের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে হলো ন্যাচারাল যেই ক্যানেলগুলি ছিল, যেগুলি নিজের প্রয়োজনে নিজেই তৈরি করে নিয়েছিল প্রকৃতি, সেটা দায়িত্ব কার ছিল? ডিসিসির দায়িত্ব ছিল এগুলিকে রক্ষণাবেক্ষণ করে রাখা। কিন্তু তারা যখন দেখলো এই খালগুলি আস্তে আস্তে এনক্রোচ হচ্ছে, ভূমিদস্যুরা দখল করছে, খালগুলি হয়ে গেল নালা নর্দমা, সেগুলির থেকে মশামাছি হচ্ছে, তারা দেখলো এই দায়িত্ব তারা করতে পারছে না, দায়িত্ব এড়াতে চাচ্ছে, তাহলে সবচেয়ে ভালো হয় বক্স কালভার্ট করে দেওয়া। তার মানে যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে সে পরিকল্পনার একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমি খাল ভরাট করে ফেলবো। ওটা বোধহয় স্যার সিটি কর্পোরেশন করে নাই, সিটি কর্পোরেশন কুকাজটা করেছে ওয়াসা। ঢাকা ওয়াসাও কিছু করেছে, সিটি কর্পোরেশনও করেছে, ঢাকা ওয়াসাও করেছে, সিটি কর্পোরেশনও করেছে, কিন্তু সিটি কর্পোরেশন করেছে খুবই কম। ধোলাই খাল পুরোটাই সিটি কর্পোরেশন করেছে। আচ্ছা, তার মানে কি
এই শহরের কেউ যদি অভিভাবক থাকতো, সে যদি জানতো যে এই খালগুলির কি কি দরকার, আমার ঢাকা শহরের চতুর্দিকে 4টা নদী আছে, নদী পথের যে সম্ভাব্য আমি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিটা ইউজ করতে পারতাম, সেটার অ্যাকচুয়াল সম্ভাবনাটা কিন্তু এই যে শহরে ঢোকার যে খালগুলি ছিল সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ পেরিফেরিতে মানে সারাক্ষণ ঘুরবে না, সে কিন্তু শহরের কেন্দ্রস্থলে আসতে চায়, আসার জন্য কিন্তু খালগুলি ছিল। তার মানে খালগুলি শুধু আমাদের ড্রেনেজ সিস্টেমটাকেই সম্পূরক হিসাবে কাজ করতো না, পাশাপাশি যোগাযোগের কিন্তু একটা ভিন্ন মাত্রা এখানে দিতে পারতো। আপনারা হয়তো জানেন মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনেই কিন্তু মানুষ নৌকা দিয়ে আসতো। আজকে যদি সেই আমরা ঝিল বা খালগুলিকে রক্ষণ করতাম, তাহলে কিন্তু এই যে 125 কোটি টাকা দিয়ে যে ঢাকার পেরিফেরিতে সার্কুলার ওয়াটার করা হলো, 1 বছরের মাথায় কাজ করলো না কেন? মানুষ আমিনবাজার থেকে এসে সদরঘাট নামে, সদরঘাট থেকে মতিঝিলে আসবে কিভাবে? সেই ভদ্রলোক যদি শুধু পানিপথেই মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের পেছনে চলে আসতে পারতো, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট মোড হিসাবে কিন্তু অনেক ট্রাফিক লোড থেকে চলে যেতে পারতো। তার মানে আমি যখন একটা খালকে হত্যা করলাম, এর যে সম্ভাবনা ছিল পরিবহন ব্যবস্থায়, এর যে ন্যাচারাল যেটা উনি বললেন টেকসই একটা ড্রেনের সমাধান ছিল, সেটাকেও কিন্তু সম্ভাবনাটাকে আমি নষ্ট করলাম। কিন্তু করলো কারা? যাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে এবং যারা পরিকল্পনায় আছে তারাও কিন্তু উদাসীন। আমি বলবো এই ঢাকা শহর ভাবকহীনভাবে চলছে, যার ফলে যার যখন যেটা মনে হচ্ছে সেই কাজটা করে আমরা তো কখনো সমাধানের দিকেই যাচ্ছি না, বরঞ্চ নতুন নতুন সমস্যার আমরা তৈরি করছি। জি স্যার, একটু ইকবাল হাবিবের কাছে যাব যে এই বিষয়গুলি নিয়ে যে খালগুলি কমে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে এবং সেই দখলের বিরুদ্ধে আপনারা কাজ করছেন, তো এই কাজ করতে গিয়ে কি আপনাদের কাছে নির্দিষ্ট কোনো গোষ্ঠী, কোনো কমিউনিটি মনে হয়েছে যে তারা এই প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত? প্রথমে বলে রাখা দরকার, আমি পুরোপুরিভাবে আগের দুই বক্তার বক্তব্যের সাথে একমত পোষণ করে বলছি, আসল জায়গাটা কিন্তু ত্রুটিপূর্ণ নগরায়ণ নীতি। নগরায়ণ নীতিতে যখন আমরা ধনী অভিমুখী, শহর অভিমুখী, ব্যক্তিকেন্দ্রিকতা ইত্যাদিকে প্রশ্রয় দেব, সমষ্টিকে সবার পেছনে ফেলে দেব এবং সমষ্টিকে পেছনে ফেলার পাশাপাশি বিদেশি ধ্যান ধারণার উপর ভিত্তি করে বিদেশি মানুষের প্ররোচনায়, প্রচারণায় নিজেদের কর্মপন্থা ভবিষ্যৎ নির্ধারণ করব, তখন এই ঘটনা ঘটবেই। একটা মূল জায়গায় যদি যাই, আমরা অনেক দিন এই বিষয় নিয়ে কাজ করে যেটা বুঝেছি, মূল জায়গাটা হচ্ছে আমাদের এক ধরনের মানসিকতা রয়েছে বেড়িবাদ পন্থা। ফ্যাপ করার পর থেকে আমরা এগুলি করেছি। সেটা হলো এটি ভাটি অঞ্চলের দেশ এবং নদীর সাথে, খালের সাথে, ঝিলের সাথে, বিলের সাথে আমার বসতের বিরাট একটা সম্পর্ক রয়েছে। এই নগরীর প্রথম যে 1917 সালের মাস্টার প্ল্যান করা হয় প্যাট্রিক গিডিসের মাধ্যমে, তিনি কিন্তু এই সক্ষমতাটাকে, এই ঐশ্বর্যটাকে বোধহয় তার 2 চ্যাপ্টারে বিস্তৃতভাবে আলোচনা করেছেন। বেড়িবাদ পদ্ধতিটা হলো এই, যেটার কালো সাপ বা যেটার কালো পরিণতি আমাদের ডিএনডি এলাকা। ডিএনডি এলাকার আইডিয়াটা কি? 4-5 থেকে বাদ দিয়ে একটি জায়গা তৈরি করার চেষ্টা করা হয়েছিল যেখানে কৃষি জমি হবে এবং সেখানে বিভিন্ন ঢাকা শহরের জন্য সবজি হবে, শাক হবে, কৃষিপণ্য হবে এবং ঢাকা শহর সেখান থেকে ওই কৃষিপণ্য দিয়ে চলবে। এর মধ্যে অজস্র ভিতরে ভিতরে খাল ছিল এবং ধরা হলো যে বাড়িপাত যখন হবে সেগুলি খাল দিয়ে সিমরাইলের জায়গায় চলে যাবে, সেখান থেকে পাম্প করে পানিটা পাড়ি ফেলে দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যেটা যুক্ত করার দরকার ছিল অত্যন্ত কঠোরভাবে, সেটা হচ্ছে ওইখানের ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ। আমরা সেটা করলাম না। ফলে কি হলো, ধীরে ধীরে ওখানে ছোট ছোট শিল্প হলো, মানুষের বসতি হলো। আজকের পরিণতিটা কি? বছরকে বছর ওই এলাকার মানুষ প্রতি বর্ষায় গলা পরিমাণ অথবা কোমর পরিমাণ নিজের পয় মানে নিজের যে মলমূত্র ত্যাগ করছেন তার মধ্যে বসবাস করছেন বছরকে বছর। এই উদাহরণ থাকা সত্ত্বেও আমরা এই শহরটাকে সেভাবে করে বেঁধে ফেলার চেষ্টা করলাম। প্রথমে পশ্চিমে বেড়িবাঁধ দিলাম, এখন আবার পূর্বে বেড়িবাঁধ দেওয়ার স্বপ্ন দেখিয়ে পূর্বাঞ্চলের সমস্ত জলাভূমি আমরা অবমুক্ত করে দিলাম ডেভেলপারদের নতুন নতুন প্রকল্পের জন্য। এতে কি হলো, যেটা উনি বলছিলেন যে অযুত যে সম্ভাবনা ছিল আমার খালগুলোর, ঝিলগুলোর, বিলগুলোর, সেগুলো একে একে মরে যেতে থাকলো।
পশ্চিমের এই বাদ দেওয়ার ফলে এই যে রামচন্দ্রপুর খাল, কল্যাণপুর খাল, এদের সাথে যে বুড়িগঙ্গা নদী যে সংযোগ ছিল সেই সংযোগ ব্যাহত হলো, এবং ব্যাহত হওয়ার সাথে সাথে ওই জায়গায় একটা জলমগ্ন অবস্থা তৈরি হলো। এবং জলমগ্ন অবস্থা তৈরি হলো অর্থাৎ ভুলে গেলাম আমি, বাদ দিলে আমি বাহিরের বন্যা থেকে শহর রক্ষা করলাম, আমার বাড়িপাতের বন্যা যেটাকে নগর বন্যা বলা হয় তার থেকে মুক্তি কি? আর তোলা তো ছেলে বাঁচবে না। আমরা একটু বিরতি নিয়ে আবার আসবো। আমরা জানি যে আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি সুবিধার ছিল সেটাতেই আমরা বাদ দিয়ে আমাদের নিজেদের আসলে বিপদটাকেই দেখে এনেছি, সেটা আমরা আরেকটু বিস্তারিত জানবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতিতে এসে চট্টগ্রামেও কথা হবে প্যানেল নিয়ে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আমাদের সঙ্গে সেখান থেকে যোগ দিবেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ। চৌধুরী হাসান মাহমুদ, আমরা একটু জানতে চাইবো যে চট্টগ্রামে আমরা গত কয়েকদিন যাবতই দেখছি যে অনেক পানি জমেছে, রাস্তাঘাটগুলোতে মানুষ চলাফেরা করতে পারছে না, তো এই পরিস্থিতিটা কেন হলো? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের কারো হাত আল্লাহর উপর নেই, কারণ বর্ষা যখন শুরু হওয়ার কথা ছিল ঠিক তখনই বর্ষাটা শুরু হয় নাই। আমরা দীর্ঘদিন বর্ষার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু সেই বর্ষাটা গত ৩-৪ দিনে এক নাগাড়ে শুরু হয়ে গেল। আপনারা দেখছেন গত পরশুদিন ৩২৬ মিলিমিটার বৃষ্টি, গতকাল ২৪০ এবং আজকে বিকাল ৩টা পর্যন্ত ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলো। আমাদের প্রশ্নটা হলো, আমরা যে পরিমাণ আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পানি ধারণ ক্ষমতা এবং বৃষ্টি কতটুকু হলে আমরা এটাকে অ্যাবজর্ব করতে পারবো, তার চাইতে যদি বেশি বৃষ্টি হয় তাহলে সেটা আমাদের অবশ্যই জনদুর্ভোগে পোহাতে হবে। আমরা দেখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে খাল, বিল, নালা, নর্দমা যেগুলো আছে বর্তমানে সেগুলো আমরা গত মৌসুমের আগে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবস্থা। আজকের এই বৃষ্টিতে শুধু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নয়, চট্টগ্রাম ছাড়াও ঢাকা সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আজকে পানিবন্দী অবস্থায় মানুষ বসবাস করছে। এখন আমরা যারা সিটি কর্পোরেশনে বসবাস করছি শহরের অবস্থাটা আমরা দেখছি। তবে আমরা যারা সিটি কর্পোরেশনের দায়িত্ব আছি, আমরা বলছি না আমাদের ব্যর্থতা নেই, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আপনারা দেখেন এই চট্টগ্রামের ২০ বছর আগে যদি আপনি ফেরত যান তাহলে দেখবেন বাকলিয়ায় যে জমিগুলো ছিল যেখানে পানি ধারণ ক্ষমতা ছিল, আজকে সেখানে বড় বড় হাইরাইজ বিল্ডিং উঠে গেছে। দেখবেন বন্দরের পাশে যে পানি এখন জমাট বা যে পানি উঠছে সেখানে ছিল জলধার, আজকে জলধারগুলোকে আমরা ফ্ল্যাট বাড়ি করে ওখানে বাড়িঘর নির্মাণ করে ফেলেছি। এবং আমরা বিশেষ করে চট্টগ্রামের যে 18টা খাল ছিল অনেকগুলা খাল আজকে দখলে চলে গেছে। সেই দখল মুক্ত করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিনিয়তই চেষ্টা করছেন। আমাদের এত বড় একটা চৌধুরী হাসান মাহমুদ, একটু জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি গত বছরে আপনাদের ৪,৪০০ কোটি টাকার যে বাজেট সেখানে ৩৫টি প্রকল্প ছিল, এবং আমরা গত নির্বাচনের সময় বর্তমান মেয়রের প্রতিশ্রুতিতে দেখেছি যে প্রথম এজেন্ডাই ছিল জলাবদ্ধতা দূর করা, কিন্তু এই ৩৫টা প্রকল্পের মধ্যে একটিও জলাবদ্ধতা কেন্দ্রিক নয় কেন? জলাবদ্ধতা দূর করার ক্ষেত্রে নেই কেন একটিও? না, আমরা বলি জলবদ্ধতা আর জলজট একটা জিনিস না। চট্টগ্রাম শহরে আপনি এখন বৃষ্টি নাই, এখন চট্টগ্রাম শহরে আসেন কোথাও তেমন পানি নেই, পানিগুলার নামতে যেই সময় লাগে সেই সময়টুকু চট্টগ্রাম শহরে পানিটা থাকে। পানিটা ২-৪ দিন বা ৫ দিন কোথাও অবস্থান করে না, ঘন্টা ২ ঘন্টার মধ্যে পানি নামার যেই সময়টুকু থাকে সেই সময়টুকু পানি অবস্থান করছে। আর আমাদের যেই কনসেপ্ট ছিল
এই পানিগুলা সরানোর জন্য আমরা নতুন খাল খনন করব। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কয়েকটি প্রকল্প বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ে দিয়েছিলাম সেই নতুন খালগুলো খনন করার জন্য। সেই প্রকল্পগুলো এখনো পাস হয়ে আসে নাই। আমরা আশা করছি সেই প্রকল্পগুলো যদি আমরা পাস হয়ে আছে তাহলে আমরা চট্টগ্রামে 2-3টি যদি নতুন খাল খনন করতে পারি তাহলে জলবদ্ধতা যেটা জলজট যেটা এখন আপনারা দেখছেন সেটা অনেকাংশে কমে যাবে। তবে আমাদের প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় আমাদের জনগণকে সচেতন করতে হবে এবং বিশেষ করে আমরা যে দুর্ভোগ পাই সেটা হচ্ছে চট্টগ্রামে অপরিকল্পিতভাবে বিল্ডিং ঘর বাড়ি নির্মাণ করা হচ্ছে। সেই বিল্ডিং ঘর বাড়ি নির্মাণ করতে গিয়ে যেখানে ফাইলিং করা হয় সেই ফাইলিংয়ের মাটিগুলা নালা এবং খালে দেওয়া হয়। সেই ফাইলিংয়ের মাটিগুলো জমাট হয়ে আমাদের এই পানিটা আরও বেশি ফুলে ওঠে, মানুষের ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে। আমাদের প্রশ্নটা হচ্ছে জনগণের যদি একটু সচেতন হয় আমরা আমাদের কর্ম যেটা আমাদের দায়িত্ব যেটা সেটা আমরা পালন করার জন্য চেষ্টা করছি এবং সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। জি, চৌধুরী হাসান মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের অতিথিদের সঙ্গে কথাগুলি আরেকটু বাড়ানোর জন্য। ইকবাল হাবিব, আপনি যে জায়গাটিতে ছিলেন আমরা যদি একটু সেখানেই ঢাকার জন্য ফিরে যাই যে আমাদের পরিকল্পনা, আমার অল্প কিছু সময় লাগবে পুরো বিষয়টাকে বলতে। সেটা হচ্ছে এই যে বেড়িবাঁধ দেওয়ার ফলে আমাদের ওই বেড়িবাঁধের পাশে পরিকল্পিত নগরায়নের ডকুমেন্ট অর্থাৎ আমাদের যে মাস্টার প্ল্যান ডেভেলপমেন্ট প্ল্যান করা হয়েছিল সেই অনুযায়ী কতগুলো রিটেনশন এরিয়া ছিল, জলাধার ছিল, খালগুলোকে রক্ষা করার কথা ছিল। এখন এই পুরো কার্যক্রম কে করবে এটা সুনির্ধারিত ছিল না। একটি কথা মনে রাখা দরকার, খালগুলো বা জলাধারগুলোর কাজ কিন্তু শুধুমাত্র নদীর সাথে ড্রেনেজ ব্যবস্থাকে সংযোগ করা নয়, বরং হঠাৎ করে যখন বর্ষণটা হয় তখন এই বর্ষণের পানিটা থিতু হওয়ার জন্য কোথাও দাঁড়াতে তো হবে। এই জন্য এটাকে বলা হয় বাড়িপাত ধারণ অঞ্চল। বৃষ্টিকে ওরা ধারণ করবে। যেমন ধরেন হাতির ঝিলের কথা যদি বলি, 3 মিটার পর্যন্ত তাকে নিচে রাখা হয়েছে স্ট্যান্ডার্ড পানির লেভেল। ওই 3 মিটারের কাজটা কি, হঠাৎ করে বর্ষণ হলো ওই 3 মিটার ভরে যাবে, টইটুম্বুর হবে, তারপরে ধীরে ধীরে চুইয়ে যাবে, ফলে শহর ডুববে না, জলাভূমিগুলি নিজেই বুকে আগলে পানিটাকে ধারণ করবে। এই বিষয়গুলোকে রক্ষা করার জন্য যে সমন্বিত ব্যবস্থাপনা দরকার ছিল, আরবানাইজেশন আর আরবানিজম এক জিনিস নয়, আরবান ম্যানেজমেন্ট আরেক জিনিস, সেটি করার জন্য কেউ দায়বদ্ধ ছিলেন না। আমরা এই পুরো কারণের সমাধান দিকে একটি, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি একটি নগর সরকার ব্যবস্থা না করতে পারবেন, একটি সমন্বিতভাবে এই কার্যক্রমগুলোকে প্রায়োরিটি দিয়ে এক জায়গায় না আনতে পারবেন, দায়বদ্ধ জায়গায় না আনতে পারবেন, এই সমাধান নাই। শামসুল হক স্যার বলছিলেন, খুব খুব বিনয়ের সঙ্গে বলছিলেন, বাট এটা কঠোর ভাষায় বলা দরকার। শুধু কেন জলজট দেখছেন, জলজট, যানজট, জনজট, সকল কিছুর কারণ হচ্ছে এই নগর অপরিকল্পিতভাবে বেড়ে চলেছে এবং প্রত্যেকের দিকে এভাবে করে আঙুল দেখাচ্ছেন। এখন পর্যন্ত নগর সরকার ব্যবস্থাকে প্রয়োজন নাই এই কথা কেউ বলছেন না, কিন্তু কাজটা কেউ করছেন না, কারণ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটি করা সম্ভব না। 11টি মন্ত্রণালয়, 54টি সংস্থা ঢাকা শহরকে প্রতিপালন করে, তাদের কিন্তু সমন্বয়ের জায়গাটা কোথায়? কে কখন খুঁড়বে, কে কখন বন্ধ করবে, সেটি সমন্বয় করছে কে? ওনার ড্রেনেজ ব্যবস্থা যে কথাটা উনি বলছিলেন, ওনার ড্রেনেজ ব্যবস্থার মধ্যে 3টি জিনিস রয়েছে। এক, সারফেস ড্রেনেজ, যেখানে বৃষ্টির পানি পড়ার পর ওইখানে গিয়ে প্রথম পড়ে। সারফেস ড্রেনেজ মেনটেন্যান্স এবং ম্যানেজমেন্ট কে করে জানেন? সিটি কর্পোরেশন। সারফেস ড্রেনেজ থেকে যে কঠিন বর্জ্য সহ ময়লাটা নিচে চলে গেল, সেটি চলে যায় বক্স কালভার্ট সহ একটা ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা, স্টর্ম ড্রেনেজ নাম দেওয়া হয়েছে, ওটি করছেন ওয়াসা। ওইখানেও আবার পরিকল্পনার অনেক রকম ভুল রয়েছে। বক্স কালভার্ট করেছে, পৃথিবীর কোথাও আন্ডার ড্রেনেজ বক্স কালভার্ট হয় না, রাউন্ড শেপের কালভার্ট হয়। কেন? পানি যদি কমও থাকে তার একটা গতি থাকে রাউন্ড শেপ থাকলে, যদি বক্স হয় তার কিনারে ময়লা জমে যায় এবং এই ময়লা নিজে আঁকড়ে আঁকড়ে পুরো ব্যবস্থাটাকে বন্ধ করে ফেলে। ঢাকা শহরের এখন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ ব্যবস্থার 80% বন্ধ ওনাদের হিসাবে। এবার আসেন তারপরে কি করলো, এরপরে হলো পুরো ব্যবস্থাতে পরিকল্পিতভাবে খালগুলো ঝিলগুলোকে সংযোগ করা হয়েছে পরিকল্পনার অংশ হিসেবে। তাই যদি হয় তাহলে এই খালগুলো, এই ঝিলগুলো, এই বিলগুলো রক্ষা করার দায়িত্ব কার? এটি আবার ওয়াসার না, এটি আবার জেলা প্রশাসনের। এবং এটি রক্ষা করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা কে করবে? এটি আবার করবে রাজু। এক একটা আবার এক এক মন্ত্রণালয়ের অধীনে। সমন্বয়টা করবে কে? বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? এই যে পরস্পর নির্ভরশীল কিন্তু সমন্বয়হীন এই কথা, এই কার্যক্রম দিনের পর দিন চলছে। একটি এক্সাম্পল দিলে বুঝবেন কতটা অসহায়ের মধ্যে আমরা আছি। একবার
তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি খাল উদ্ধার করার অনেক কষ্ট করা হলো বেরিবাদের ওই পাশে রামচন্দ্রপুর। খালটা উদ্ধার করার পর জেলা প্রশাসন বলে এখন তো ওয়াসা বুঝে নিচ্ছে না। ওয়াসা বলছে আমি বুঝে নিব, আমার তো এটার জন্য ফান্ড নাই। এই রকমের অসহায়ত্বের মধ্যে যখন আপনি বসবাস করেন, আপনার জলজট হবে না কার হবে? একটু কথা বলি, এই পর্যায়ে শেষ করি। চট্টগ্রামে তো তবুও 200 মিলিমিটার, 3 দিনে 500 মিলিমিটার, 526 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তাই এই দশা। ঢাকায় হচ্ছে মাত্র 44 থেকে 50 মিলিমিটার, তাতেই কি দশা অবস্থা বুঝেন? 100 মিলিমিটার হলে কি হতে পারে? চট্টগ্রামের এই মেয়র সাহেবের কথার মধ্যে দিয়ে আপনি বুঝবেন আমাদের রাজনীতিবিদ, কর্মসূচি যারা প্রতিপালন করেন, পলিসি মেকারদের মধ্যে একটা দ্বৈত মনোভাব রয়েছে। উনি নিজেই স্ববিরোধী অনেকগুলি কথা বললেন। উনি প্রথমে বলার চেষ্টা করলেন যে আমাদের এখানে তো জলজট হয় না, কি বলে, জলাবদ্ধতা হয় না, জলজট হয়। দুটার অর্থ কি, এটা ব্যাখ্যাটা আমি ওনার কাছে চাই। মজার ব্যাপার হচ্ছে উনি বলার চেষ্টা করলেন 1-2 ঘন্টা না পানি আটকে থাকে। আদতে কি 1-2 ঘন্টা পানি আটকে আছে? চাকতাই খাল, মহেশ খাল সহ 16টি খালকে মেনটেন করার কোনো দায়িত্ব আগের মেয়র সাহেব 2-3বার ছিলেন, উনিও করেননি। নতুন মেয়র সাহেব প্রতিজ্ঞা করে কিন্তু উনি ইলেক্টেড হয়েছেন, কিছুই করেন নাই। এবং এই যে না করতে পারা, এর একটা কারণ রয়েছে। মাত্র 1.5 মাস এই বড় বড় খালগুলোর প্রয়োজন হয় এবং ওদের কিন্তু ঢল নামে, বৃষ্টিপাত নর্মাল বৃষ্টির সমতলের মতো না, ঢল নামে যখন, তখন এই পুরো জায়গাটা ব্যাপক পরিসরে পানি নামতে শুরু করে। এই যে খাড়া বলে নাকি, এই যে খাড়া, এই যে বিরাট ব্যাপ্তি, বাদ বাকি যে 10.5-11 মাস দেখলে মনে হয় যে তো পরেই আছে, তো একটুখানি ওর উপর একটু মাথা করে একটা দোকান করি না, তো পরেই আছে। তো সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে ওর উপরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তৈরি করেছে, বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, পেট্রোল পাম্প তৈরি করেছে। আপনি বলছেন ওনারা দায়মুক্ত হয়ে গেছেন। সমস্ত পরিকল্পনাবিদদের মাথার মধ্যে একটা অদ্ভুত চেতনা রয়েছে, সেই চেতনার মধ্যে লোক, বিনিয়োগ, অর্থ, লিপ্সা ছাড়া কিছু নাই। নগরায়নের প্রথম শর্তে এই সামগ্রিকতাহীন নগর সরকার ব্যবস্থা ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। আমরা এই লোভ এবং এই লোভের কারণে কিভাবে আমরা নগরকে শেষ করে দিচ্ছি এবং নগরটা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, সেই বিষয়ে একটু জানতে চাইব শামসুল হক স্যার আপনার কাছে। তার আগে একটা বিরতি নিন। দর্শক, আজকের বাংলাদেশের নিচে ছোট্ট একটা বিরতি, সঙ্গে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শামসুল হক স্যার, আমরা যেটা জানতে চাচ্ছিলাম, ইকবাল হাবিবু বলছিলেন যে মানুষের লোভের কারণে এবং এই যে যেসব জায়গাগুলো দিয়ে পানি যাওয়ার কথা ছিল সেগুলিতে বাড়িঘর তৈরি হয়ে যাওয়ার কারণেও একটা এই জলাবদ্ধতা এবং দুর্ভোগের কারণ। এটা আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে এই পরিবর্তনটা হলো? আমি যেটা বলবো যে আসলে আমাদের যেই জলাধারগুলি ছিল, এগুলি বিশেষ করে প্রপার্টি ডেভেলপার যারা আছে মাস স্কেলে কিনে ভরে ফেলছে। এটার ফলে কিন্তু ঢাকা শহরের জলাবদ্ধতা শুধু না, অনেক ধরনের প্রবলেম হচ্ছে। এই সুযোগটা তৈরি হয়েছে কিন্তু আমাদের যারা অভিভাবক অর্গানাইজেশন আছে, সে রাজুকের কথাই যদি বলি, রাজুক যেখানে রেগুলেশন করার কথা ছিল, সে যখন ডেভেলপার হয়ে গেল, এবং ডেভেলপার হয়েও আমি আপনাদেরকে বলি 21 শতাব্দীর একটা নতুন টাউন হচ্ছে পূর্বাচল। এটা 2006 সালে এর প্ল্যানিংয়ের একটা হিয়ারিং শোনার একটা সৌভাগ্য আমার হয়েছিল। সেটা দেখার পর যখন শেষ হলো, 4 জন সংসদ সদস্য ছিলেন, ওনারা বললেন আপনাদের মন্তব্য কি? আমি বললাম মন্তব্য হচ্ছিল রাস্তা পর্যন্ত দেখছি, কিন্তু নিচে যে স্টর্ম সুয়ারেজ থাকার কথা সেটা কি আছে? এটা কি আপনারা তৈরি করেছেন? প্ল্যানার বললো যে না, আমরা ওইটা করি না, এটা ভেরি এক্সপেন্সিভ। আমি বললাম অবকাঠামো আপনি তৈরি না করে উপরে শুধু প্লট করবেন, এটা যদি রাজু কাজ করে তাহলে অন্যান্য ডেভেলপাররা কি এক্সাম্পল পাবে? এই রাজু ডেভেলপার হয়ে লোভ যেইভাবে আসছে, লোভ তো ব্যক্তিগত থাকবেই, ব্যক্তির লোককে যে সংবরণ করার জন্য যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেরও যদি লোভ হয়ে যায় যে আমি টাকা নিব জনগণ থেকে, প্লট দিব কিন্তু অবকাঠামো দিব না, নিচে সুয়ারেজ আমি দিব না, তাহলে এই পরিকল্পিত প্রতিষ্ঠানের যদি অপরিকল্পিত এই ধরনের উন্নয়ন হয়, এবং আপনারা জানেন উত্তরা 3rd ফেজে কিন্তু একই ভুল করা হয়েছে, ওখান থেকেও জনগণের টাকা নেওয়া হয়েছে কিন্তু সুয়ারেজ সিস্টেম দেয় নাই। ওটার কিভাবে ইমিউনিটি পেল? তারা কিন্তু ডেভেলপ করার পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আবার সিটি কর্পোরেশনকে দিয়ে দেয়।
সিটি কর্পোরেশন যখন দায়িত্ব পায় তারা দেখে যে নিচে তো কোনো রকম স্টর্ম সুয়ারেজ নাই, ড্রেনেজ নেটওয়ার্ক নাই। তা আমি বলবো তাহলে একটা নগরীতে যখন অপরিকল্পিত কোনো সমস্যা তৈরি করার জন্য একটি প্লেয়ার থাকবে, তাকে দেখভাল করার জন্য যেই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছে ও নিজেই কিন্তু এখন একটা অপরিকল্পনার একটা প্ল্যানিংয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে গেছে। ঢাকা শহরের সমস্যাটা কিন্তু এইটা, সবাই এখন লোভ হয়ে গেছে ডেভেলপমেন্টে যাব, পরিকল্পনায় থাকবো না। পরিকল্পনা ডিপার্টমেন্টগুলি একটা ডাম্পিং পোস্ট, পানিশমেন্ট পোস্ট, সবাই চলে আসতেছে হলো গিয়ে উন্নয়নের সাথে। এখন ঢাকা ডুববে এই কারণে, একে তো হলো গিয়ে নগর সরকারের যে আমব্রেলা অর্গানাইজেশন থাকার কথা ছিল, যে সবার উপরে নজর রাখতো, সেটা নাই। বিক্ষিপ্ত নজর রাখার জন্য যে প্রতিষ্ঠানগুলিকে তৈরি করা হয়েছিল তারাও এখন ডেভেলপমেন্টে নেমে গেছে, এবং অনেকটা বাণিজ্যিক ডেভেলপমেন্ট। টাকা নিব, সব ইউটিলিটি সার্ভিস দিব না। এবং একইভাবে একবিংশ শতাব্দীর এই পূর্বাচলে কিন্তু কাটিং অ্যান্ড ডিগিং ওই মেথডেই কিন্তু আমাদের ইউটিলিটি হয়তো লে করতে হবে। এটা সবগুলি হচ্ছে কিন্তু লোভ থেকে। এবং আমি বলবো সরকারের ওখানে দায় দায়িত্ব আছে। সরকার জানে রাজুকের ম্যান্ডেটেড ফাংশন কি, 1 নম্বর ফাংশন কি, 2 নম্বর ফাংশন কি। ডেভেলপমেন্ট একসময় ছিল যখন ডেভেলপমেন্টের পার্টনার ছিল না, কিন্তু এখন তো ডেভেলপমেন্টের পার্টনার আছে। এখন ওই পার্টনাররা অবৈধভাবে অনেক জায়গা দখল করে ফেলছে। পৃথিবীতে আমরা দৃষ্টান্ত কি দেখি, যে ও অপরিকল্পিত ল্যান্ড একুইজিশন যেন না হয়, সরকার একুইজিশন করে ল্যান্ড ব্যাংক তৈরি করবে। এইবার পার্টনারশিপে যদি প্রাইভেট ডেভেলপাররা আসে, তারা কখনো ল্যান্ড একুইজিশনে যেতে পারবে না, কারণ তারা যখন ল্যান্ড একুইজিশনে যায় তারা কিন্তু মানুষকে অত্যাচার করে, মানুষকে অনেক ভোগায়, টাকা পয়সা দেয় না। এটা পুরো পৃথিবীর একই চিত্র। সরকার তখন বলে যে না, নগরের সম্প্রসারণ দরকার এবং পরিকল্পিতভাবে হতে হবে। আমি ল্যান্ড ব্যাংক করলাম, আমি জানি জনগণের পক্ষে আমি অ্যাকুইজিশন করব, কম্পেনসেশন দিব, রিহ্যাবিলিট করব। এইবার নগর ডেভেলপমেন্টের কাজ বাণিজ্য সরকারের কাজ না, বাণিজ্য করবে বেসরকারি, কিন্তু পরিকল্পিতভাবে হবে। আসেন, আপনি কি চান কমার্শিয়াল প্লট, তাহলে আপনি এই জায়গাটা নেন। আপনি কি চান রেসিডেন্সিয়াল এরিয়া, নেন, কিন্তু আমার কিছু শর্ত আছে। আপনি কি কি জিনিস রেখে এটা করবেন সেই জিনিসটাও কিন্তু দিয়ে দেওয়ার কথা, কিন্তু কেউ এই জায়গার মধ্যে নাই। ওনারা নিজেরাও কিন্তু বিজনেসে নেমে যাচ্ছে, যার ফলে কিন্তু ঢাকা শহরের এই দুর্ভোগ। জি, কামরুল আলম চৌধুরী, আমরা এতক্ষণ যতটুকু বুঝলাম যে এই যে মানে সুয়ারেজ সিস্টেম বলেন বা পানি ধারণের যে জায়গাগুলি, সেগুলি নানানভাবে নানান ধরনের স্বার্থান্বেষী মহল এবং অপরিকল্পনার কারণে চলে যাচ্ছে। তো এইটা নিশ্চয়ই আপনাদের কাজে এফেক্ট করতেছে। সেইটার পরিত্রাণ পাওয়ার জন্য কি আপনারা কোনো ধরনের উদ্যোগ নেন বা নিয়েছেন যে এটা দখল মুক্ত করতে হবে, বা কোনোভাবে এটার কোনো অ্যাক্টিভিটি আছে ঢাকা ওয়াসার? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু প্রতি বছরই এই যে খালের যে অবৈধ দখল হয় এগুলোকে কিন্তু আমরা উচ্ছেদ করি। অনেক সময় কিন্তু সাস্টেনেবল উচ্ছেদ হয় না। প্রতি বছরই করেন মানে কি? আবার পরের বছর দেখা যাচ্ছে কিছু কিছু হয়, কিছু কিছু আগেরটাও কিছু কিছু হয়, আবার নতুন করে অন্য জায়গায় হয়। তো এই খালগুলোকে রক্ষা করার জন্য কিন্তু আমরা খালের পাড়ে আমরা কিন্তু ওয়াকওয়ে তৈরি করে দিচ্ছি, যে পিছনের দিকে মানুষ আর খালের মধ্যে না আসতে পারে। এই জন্য কিন্তু আমরা খালের পাড়গুলোকে ক্রমান্বয়ে খালগুলোকে আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি। তো এই এবং আমাদের প্রায় অনেকগুলো খালে আমরা এই কাজগুলো করছি, যাতে খালে যেন আমরা ধরতে পারি যে এই ফুটপাতের এই ওয়াকওয়ের ভিতরে যাতে কেউ না আসতে পারে। তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ওয়াকওয়ের ভিতরেও কিন্তু চলে আসে, তখন আমরা আবার ওইটাকে ভাঙার চেষ্টা করি। আর আপনাকে এখানে বলে রাখা ভালো যে আমরা প্ল্যানিং হিসাবে আমরা কিন্তু ইতিমধ্যে ড্রেনেজ মাস্টার প্ল্যান করেছি ঢাকা ওয়াসা থেকে, এবং সেটা 2050 সাল পর্যন্ত, এবং এটা গেটার ইয়ের জন্য করা হয়েছে, যেটা হলো ডিএমপি, যে 1500 কিলোমিটার স্কোয়ারের জন্যই সেই ড্রেনেজ করা হচ্ছে। এটা প্রায় শেষ পর্যায়ে ফাইনাল রিপোর্ট সাবমিট হয়েছে। আরেকটা হলো যে আমরা কিন্তু সুয়ারেজ মাস্টার প্ল্যানও আমরা করে ফেলছি, এবং এটা 2035-এর মধ্যে এটা পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য। এই সুয়ারেজ মাস্টার প্ল্যানটাও যদি আমরা পর্যায়ক্রমে ইমপ্লিমেন্ট করতে পারি, এটাও কিন্তু ড্রেনেজের লোড কমবে। কারণ হলো এখন ঢাকা শহরে যে আমরা 200 কোটি লিটারের উপরে পানি প্রোডাকশন দিই, 230 কোটি লিটার, এটার যে 70% ওয়েস্ট ওয়াটার জেনারেট হয়, এটা কিন্তু সুয়ারেজ দিয়ে যাওয়ার কথা, কিন্তু সুয়ারেজ দিয়ে না যেয়ে এটা কিন্তু ড্রেনেজ দিয়ে যাচ্ছে। তো ড্রেনেজের ভলিউমটা যে আমি রেইন ওয়াটারের জন্য ডিজাইন করেছিলাম, সেটাও কিন্তু 1/3 কমে যাচ্ছে ওই ওয়েস্ট ওয়াটার থেকে নেওয়ার জন্য। কারণ আমরা যখন মানুষের পানির চাহিদা বাড়তেছে, সাথে সাথে আমি পানির চাহিদা পূরণ করতেছি, ওয়েস্ট ওয়াটার ডেভেলপমেন্ট বেড়ে যাচ্ছে। এইটা একটা। তো যার জন্য আমরা এখন এই যে মাস্টার প্ল্যান করছি, এবং মাস্টার প্ল্যান অনুযায়ী পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন
করার জন্য এগিয়ে যাচ্ছি এবং আমাদের ইতিমধ্যে সুয়ার ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য আমরা 11টা ঢাকা পুরানো এর মধ্যে 11টা সুয়ার ট্রিটমেন্ট প্ল্যান হওয়ার জন্য মাস্টার প্ল্যানে বলা হয়েছে। আমরা ইতিমধ্যে দাসের কান্দি একটা সুয়ার ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য অনেক দূরে এগিয়ে গেছি এবং আমরা মিরপুর উত্তরা এবং রায়ের বাজারে 3টা সুয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইমিডিয়েটলি করার জন্য এবং এটা 2020-এর মধ্যে শেষ করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা অলরেডি পিডিপিপি পাঠিয়ে দিয়েছি গভর্নমেন্টের কাছে, যাতে এগুলো যদি ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টটা হয়ে যায় আমরা ওগুলো করতে পারবো। তবে ইমিডিয়েটলি আমরা আশা করতেছি যে আমরা এই 2015 এই বছরের মধ্যেই আমরা দাসের কান্দি সুয়ার ট্রিটমেন্টটা করতে পারবো। এটাতে ওয়েস্ট ওয়াটার জেনারেট হবে। আরেকটা হলো যে আমরা কিছুদিন আমরা একটা নেদারল্যান্ডের সাথে খালগুলাকে আমাদের ড্রেন পরিষ্কার করলাম। খালে যখন যাই এই যে সলিড ওয়েস্ট বলেন এবং যে ঢাকা শহরের যে ধুলা বালি এবং সুয়ারে যেহেতু সুয়ারে যে ড্রেনেজের মধ্যে চলে যাচ্ছে, এটার কিন্তু একটা সাসপেন্ডেড বা সলিড ওয়েস্ট জেনারেট হচ্ছে। এটা কিন্তু আলটিমেটলি খালের বেডগুলোকে উঁচা করতেছে। অত্যন্ত দুঃখের বিষয় যে খালের বেডে অনেক জায়গায় রাস্তা নেই, আমি ক্লিন করে মাটিগুলোকে সরাই দিব। যার জন্য আমরা নেদারল্যান্ড গভর্নমেন্টের সহায়তায় নেদারল্যান্ডের একটা গভর্নমেন্টের সাথে একটা এমওডি সাইন করেছি। আমরা কল্যাণপুর খালে অলরেডি ডিগিং শুরু করেছি কিছুটা মেথোডোলজি, নিশ্চয়ই সুফল পাওয়া যাবে। এবং আমরা বিরতি নিয়ে আসি, পরে আর একটু দর্শক চলে যাচ্ছে এটা। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটু যদি এই পরিকল্পনাটাই আপনি বলছিলেন সেটাই যদি একটু সংক্ষেপে বলেন যে কবে নাগাদ কি রকম সময় লাগবে যে ঢাকা শহরের বাসিন্দাদের একটু স্বস্তির। আচ্ছা, আমি আপনাকে একটু বলছি যে বর্ষাকাল যখন চলে আসে, যখন নদীর পানি বেড়ে যায়, তখন কিন্তু গ্র্যাভিটি ফ্লোতে আর ড্রেনেজ হয় না। যার জন্য দেখেন এখন যদি কোনো জায়গায় 2 ঘন্টা পানি জমে, যদি বৃষ্টি পরে 2 ঘন্টা পানি জমে, বর্ষাকালে দেখবেন ওখানে 4 ঘন্টা 6 ঘন্টা পানি জমে আছে, কারণ নদীর পানি জমে। তখন নদীতে গ্র্যাভিটি ফ্লোটা হয় না, তখন পাম্পিং করতে হয়। আমাদের বর্তমানে 3টা পাম্প স্টেশন আছে। একটা আছে ধোলাইখাল, ওটার 22 মিটার কিউব পার সেকেন্ড ওটার ক্যাপাসিটি। একটা আছে কল্যাণপুর, এটা হলো 20 মিটার কিউব পার সেকেন্ড ওটার ক্যাপাসিটি। আর একটা আছে ওয়াটার বোর্ড চালায়, সেটা হলো গোরান চাঁদবাড়ি, সেটা 22 মিটার কিউব পার সেকেন্ড, এখন আরও 22 মিটার কিউব পার সেকেন্ড ওটা ডেভেলপ করছে। তো এইটা হলে আমাদের উন্নতি হবে। আরেকটা হলো যে আমরা এখন কিন্তু আরও 40 মিটার কিউব ঢাকা ওয়াসা থেকে আমরা করছি, এটা এই জুলাই মাসের মধ্যে আমরা চালু করতে পারবো আশা করতেছি। সেটা হলো আমাদের রামপুরা পাম্পিং স্টেশন, ওটা হলো 25 মিটার কিউব পার সেকেন্ড। আর আগামী ডিসেম্বর নাগাদ আমাদের শেষ হবে কমলাপুর ড্রেনেজ পাম্পিং স্টেশন। কিন্তু আপনাকে এখানেও বলে রাখি যে রামপুরে কিন্তু আমাদের রিটেনশন পয়েন্ট, হাতিঝিলকে আমরা রিটেনশন পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবো, যেখানে কমলাপুরে কিন্তু কোনো রিটেনশন পয়েন্ট নাই। সেখানে রিটেনশন পয়েন্ট কিন্তু আমার বক্স কালভার্ট ইটসেলফই রিটেনশন পয়েন্ট হিসেবে হবে। তো রিটেনশন পয়েন্ট থাকলে যে বেনিফিটটা পাওয়া যায়, সাধারণত আমার পাম্পের ক্যাপাসিটি আমাকে ছোট করতে পারতাম, কিন্তু রিটেনশন পয়েন্ট না থাকলে পাম্পের ক্যাপাসিটি বাড়াইতে হয়। অনেক সময় কিন্তু পাম্পের ক্যাপাসিটি বাড়াইলেও হয় না, পাম্পের গোড়া দেখবেন শুকিয়ে গেছে, কিন্তু আমার আপ স্টিমে পানি থেকে যাবে রিটেনশন পয়েন্ট ছাড়া। শামসুল হক স্যার, আপনার কাছ থেকে জানতে চাই যে অনেক ভুল হয়ে গেছে, এই ভুল থেকে শুধরানোর কোনো পথ আছে কিনা? শুধরানোর একটাই পথ, আমার যেটা মনে হয় সাকসেস স্টোরি আমরা বাইরেও যদি দেখি, বিভিন্ন মেগা সিটিগুলিতে যে এইভাবে চলে, একটা মেট্রোপলিটন গভর্নমেন্ট থাকে, হাইলি এম্পাওয়ার্ড, যেখানে দায়বদ্ধ থাকে। আমি জানি না ওয়াসার আছে না আপনার, আমরা প্রায় দেখি একটা রাস্তার মধ্যে একটা ম্যানহোল খোলা, কেউ এসে একটা কাঠি দেয়। তো এই জিনিসটা জনগণ 7-8 দিন পর্যন্ত দেখা যায় খোলা, তাহলে এটার দায়িত্বপ্রাপ্ত যে সে কোথায়? এই যে খোলা অবস্থায় এখানে পলিথিন ঢুকলো, প্লাস্টিকের বোতলগুলি ঢুকলো, এটা যে কি করতে পারে, এর সাথে দায়িত্বপূর্ণ সংস্থা তো সেটা বিবেকে বাঁধার কথা ছিল, কিন্তু এখানে বাঁধে না, কারণ দায়বদ্ধতা নাই। তা আমি যেটা বলবো, বাইরের প্রত্যেকটা শহর যেগুলি রেফারেন্স সিটি হয়ে গেছে, সেখানে একমাত্র স্পেসিফিকেশন হলো গিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা নগর সরকার এবং প্রত্যেকটা তার অর্গানাইজেশনকে দায়বদ্ধ করা। এই যে ম্যানহোলটার ঢাকনা খুললো, ম্যাক্সিমাম 1 দিন হতে পারে, 7 দিন তো এটা থাকতে পারে না। কেন থাকলো? কেনর যে জায়গায় জবাবদিহিতা হবে, সেই জায়গায় তখন সেইটা সমাধানটা আসবে। ঢাকার অনেক দেরি হয়ে গেছে, অনেক ব্লান্ডার হয়ে গেছে। এখনও যদি কেউ এটা থেকে পরিত্রাণ পেতে চায়, ঢাকাকে লিভেবল করতে চায়, তাহলে শক্তিশালী একটা
নগর অথরিটি তৈরি করতে হবে এবং দায়বদ্ধ করতে হবে প্রত্যেকটা সংস্থাকে। ইকবাল হাবিব, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কি মনে হয় যে কিভাবে আমরা ঢাকাকে সামগ্রিকভাবে, শুধু পানি না, সবকিছু মিলেই একটা বাসযোগ্য নগরী করা সম্ভব? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি একটু আগে সামুল সাহেব বললেন, এবং এই নগর সরকারের যেটি সবচেয়ে বড় কার্যক্রম হওয়া প্রয়োজন, অবশ্যই শক্তিশালী নগর সরকার, সেটি হচ্ছে অগ্রাধিকার তৈরি করা, এবং অগ্রাধিকারের ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিকতা বা গোষ্ঠীকেন্দ্রিকতার উপরে জনকেন্দ্রিকতা, গণকেন্দ্রিকতা, এটিকে যেন জোর দেওয়া হয়। অর্থাৎ যে কাজ করলে পরে সবচেয়ে বেশি মানুষ উপকৃত হবে, তার যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ক্ষতিও হয়, সেটিকে মেনে নিতে হবে। এবং এই মানসিকতার ক্ষেত্রে নির্বিচারে রাজনৈতিক দৃঢ়তা যেমন লাগবে, জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। যখন আপনি সবার জন্য কাজ করবেন, কল্যাণের জন্য, তখন গোষ্ঠী কিন্তু আপনার কাছে নির্জীব হয়ে যাবে যদি জনগণ আপনার সাথে থাকে। আমি একটা এক্সাম্পল বললে বুঝবেন আমাদের, এবং এটা বলেই শেষ করবো আজকে, যে আমরা কতটা স্ববিরোধী একটা সংস্কৃতির মধ্যে দিয়ে চলছি। 5 তারিখ পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী বললেন, তার আগের মন্ত্রিসভায় বললেন ঢাকার চারপাশের সকল নদী, খাল, জলাশয় রক্ষা করবেন, আপনারা যার যার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ব্যবস্থা নেন। 4 তারিখে মাননীয় মন্ত্রী আমাদের এই উত্তরখান, দক্ষিণখান, এয়ারপোর্ট সহ এই পুরো পূর্বাঞ্চলের অত্যন্ত প্রয়োজনীয় পূর্বাঞ্চলের যে কুড়িল থেকে পূর্বাঞ্চলের সড়ক, তার দুপাশের 100 ফিট 100 ফিটের ড্রেন, যে খাল, সে খাল দুটো ভরে ফেলার সিদ্ধান্ত দিলেন। জি, ধন্যবাদ। সব বিরোধীদের এই থেকে ছিল সরে আসতে আজকে হবে। বাংলাদেশে। দেখা হবে আবার আগামীকাল।